শিল্প বিপ্লব শব্দটা শুনলেই অনেক বড় বড় কলকারখানা নতুন আবিষ্কারের কথা মনে আসে, তাই না? কিন্তু এটা তো শুধু একটা দেশের গল্প নয়, এটা এমন এক ঘটনা যা পুরো বিশ্বের ইতিহাসটাই বদলে দিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই বিপ্লবের আলো একদিকে যেমন পৃথিবীকে নতুন পথ দেখিয়েছিল, ঠিক তেমনই এর আরেকটা দিকও ছিল একটা গভীর অন্ধকার দিক, যা উপনিবেশগুলোর ওপর দীর্ঘ ছায়া ফেলেছিল। চলুন আলোচনাটা শুরু করা যাক একটা বেশ মজার প্রশ্ন দিয়ে। আচ্ছা, ভেবে দেখেছেন কি, যখন বড় বড় কারখানা ছিল না, তখন কোনো জিনিসের গায়ে মেড ইন বা কোথাও তৈরি লেখা থাকার মানেটা আসলে কি ছিল? এই প্রশ্নটাই আমাদের এমন একটা সময় নিয়ে যাবে যখন সবকিছু তৈরির পদ্ধতি ছিল আজকের থেকে একেবারে আলাদা। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল কারখানা ছাড়া এক বিশ্ব। শিল্প বিপ্লবের ওই উঁচু উঁচু চিমনিগুলো আকাশ ছোঁয়ার অনেক আগে পৃথিবী কিন্তু থেমেছিল না। তখনও এখানে অনেক কাজ হতো, অনেক কিছু তৈরি হতো। এই সময়টাকেই বলা হয় প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রাক শিল্পায়ন। তাহলে এই প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা এমন একটা সময় যখন আন্তর্জাতিক বাজারের জন্য বিশাল পরিমাণে জিনিসপত্র তৈরি করা হতো, কিন্তু কোনো কারখানা ছাড়াই। ভাবা যায়, এটা কিন্তু শুধু স্থানীয় ছোটখাটো কারুশিল্প ছিল না, বরং একটা বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা ছিল। তাহলে এই যে প্রাক শিল্পায়ন ব্যবস্থার কথা বলছি, এর মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল? দেখুন, প্রোডাকশন হতো মূলত গ্রামে, মানে শহরের কোনো ব্যাপারই ছিল না। কাজটা করত কারা? কৃষকদের পরিবারগুলোই, সবাই মিলে। বণিকরা এসে কাঁচামাল দিয়ে যেত, আর তৈরি জিনিসগুলো সোজা চলে যেত আন্তর্জাতিক বাজারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কাজটা কিন্তু সারা বছর চলত না। এটা ছিল একটা মৌসুমি কাজ, মানে কৃষিকাজের ফাঁকে ফাঁকে চলত। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব সেই বিরাট পরিবর্তনের গল্পটা, কিভাবে কারখানা এসে সবকিছু একেবারে ওলটপালট করে দিল। এটা সত্যি এক বিরাট রূপান্তর ছিল, যা মানুষের বেঁচে থাকার ধরনটাই পুরোপুরি পাল্টে দিয়েছিল। এই স্লাইডটা অর্থনৈতিক পরিবর্তনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, একদিকে ছিল ঘরে বসে নিজের মতো করে কাজ করা, উৎপাদন ছিল ছড়ানো ছিটানো সাধারণ যন্ত্রপাতি দিয়ে হতো, আর কাজের সময়টাও ছিল বেশ নমনীয়। আর অন্যদিকে কারখানা আসার পর কি হলো? উৎপাদন এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেল, সব চলতে শুরু করলো মেশিনের জোরে, আর মানুষের জীবন বাধা পড়ল ঘড়ির কাঁটায়, একদম কড়া নিয়মে। অর্থনীতির সাথে সাথে সমাজেও কিন্তু একটা বিশাল পরিবর্তন এলো। আগে গ্রামে জীবন ছিল একটা সম্প্রদায়ের মতো, চলত কৃষির ক্যালেন্ডার মেনে, আর পরিবারই ছিল উৎপাদনের মূল কেন্দ্র। কিন্তু কারখানা আসার পর শুরু হলো নগরায়ন। মানুষ ছুটল অচেনা অচেনা শহরের দিকে, জীবনের গতি ঠিক করে দিতে লাগলো কারখানার ঘড়ি, আর মানুষ হয়ে উঠল একা একা বেতনভোগী শ্রমিক। আর রাজনীতির জগতেও এলো এক বিরাট পরিবর্তন। আগে ক্ষমতা কাদের হাতে ছিল? ভূস্বামীদের, মানে যাদের অনেক জমিজমা ছিল। কিন্তু শিল্পায়নের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু পাল্টে গেল। ক্ষমতা চলে এলো নতুন শিল্পপতি আর পুঁজিপতিদের হাতে, যাদের শক্তি ছিল টাকা আর কারখানা। আর এর ফলেই সমাজে তৈরি হলো একদম নতুন ধরনের শ্রেণীবিভাগ। এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় পর্বে, সাম্রাজ্যের নতুন চালিকা শক্তি। একটা প্রশ্ন কিন্তু আসেই, ইউরোপের এই যে এত শিল্প বৃদ্ধি, এর জন্য উপনিবেশের প্রয়োজন কেন পড়ল? এই নতুন ব্যবস্থার জ্বালানিটা আসছিল কোথা থেকে? এই কথাটা পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। নতুন কলকারখানাগুলোর যেন এক অতৃপ্ত ক্ষুধা ছিল। শিল্পায়নের ফলে যে বিশাল চাহিদা তৈরি হয়েছিল, তা মেটাতে লাগত বিপুল পরিমাণে কাঁচামাল, আর এই ক্ষুধাই ছিল সবকিছুর মূলে। এই ঔপনিবেশিক অর্থনৈতিক চক্রটা বোঝা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা কিভাবে কাজ করত? প্রথমে কারখানার জন্য সস্তায় কাঁচামালের চাহিদা তৈরি হলো। দ্বিতীয়ত, সেই কাঁচামাল, যেমন ধরুন তুলা, নিয়ে আসা হতো উপনিবেশগুলো থেকে, বিশেষ করে ভারত থেকে। তৃতীয়ত, সেই তুলা দিয়ে কারখানাগুলো সস্তায় প্রচুর কাপড় তৈরি করত। আর সবশেষে সেই তৈরি করা কাপড় আবার বিক্রি করা হতো সেই উপনিবেশের বাজারেই। একটা নিখুঁত চক্র, তাই না? আমাদের চতুর্থ পর্বটা বিশেষভাবে ভারতের উপর। একসময় যে ভারতকে বলা হতো বিশ্বের কারখানা, সেই ভারত কিভাবে শুধু একটা বাজারে পরিণত হলো। এটা আসলে একটা গোটা উপমহাদেশের বিশিল্পায়নের এক করুণ গল্প। এই বার চার্টটা ভারতের বস্ত্রশিল্পের সেই করুণ অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, 19 শতকের শুরুতে বিশ্ব বস্ত্র বাণিজ্যে ভারতের অংশ কতটা বেশি ছিল, আর মাত্র 1 শতাব্দীর মধ্যে সেটা কোথায় গিয়ে ঠেকেছে। ভারতের একসময় প্রভাবশালী বস্ত্রশিল্পের পতনটা ছিল সত্যিই নাটকীয়। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়, যেন একটা গল্পের দুটো পিঠ। একদিকে ভারতের কি হলো, স্থানীয় তাঁতিদের ব্যবসা শেষ, রপ্তানির বাজারগুলো হাতছাড়া, আর নিজেদের দেশি হয়ে উঠল ব্রিটিশ পণ্যের বাজার।
আর অন্যদিকে ব্রিটেনের তাদের টেক্সটাইল মিল ফুলে ফেপে উঠল, বিশ্ববাজারে তাদেরই দাপট, সস্তায় কাঁচামাল পাওয়ার কোনো চিন্তাই নেই, আর ভারতে পেল এক বিশাল বাধাবাজার। মানে একদম সহজ কথায় বলতে গেলে ভারতের ক্ষতিটাই ছিল ব্রিটেনের শিল্পায়নের মূল চালিকা শক্তি। সবশেষে চলুন এর ফলাফল নিয়ে একটু ভাবা যাক। শিল্পায়নের এই যে উত্তরাধিকার, এটাকে কি আমরা শুধুই প্রগতির গল্প বলতে পারি? এই পর্বে আমরা একটা শিল্পোন্নত বিশ্বের ভালো মন্দ দুটো দিকেই খতিয়ে দেখব। সুতরাং এটা বলাই যায় যে এর উত্তরাধিকারটা ছিল দ্বিমুখী। শিল্পায়নের যুগ একদিকে যেমন এনেছিল অভাবনীয় প্রযুক্তিগত উন্নতি আর প্রচুর সম্পদ, তেমনি এর ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছিল বিশ্বজুড়ে বৈষম্য আর ঔপনিবেশিক শোষণের ওপর। শিল্পায়ন নিঃসন্দেহে আমাদের পৃথিবীকে নতুন করে গড়েছে, কিন্তু এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত প্রগতি, এর জন্য আসল মূল্যটা কাদের দিতে হয়েছিল? आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है। जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखावे से बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है। हर सफल डिजिटल समाधान के पीछे एक सोच होती है, एक अनुभव होता है और एक यात्रा होती है। यह यात्रा है रविकांत की। रविकांत एक ऐसे प्रोफेशनल हैं जिन्होंने टेक्नोलॉजी को सिर्फ कोड तक सीमित नहीं रखा, बल्कि उसे समस्याओं का समाधान बनाया। साल 2009 यहीं से शुरू होती है उनकी कहानी। एक सॉफ्टवेयर डेवलपर के रूप में उन्होंने CRM और एंटरप्राइज सॉफ्टवेयर सिस्टम्स पर काम किया। .NET टेक्नोलॉजी उनकी तकनीकी नींव बनी। साल 2012 में उनकी भूमिका बदलती है। वे सरकारी क्षेत्र से जुड़ते हैं और BTAST प्रोजेक्ट के अंतर्गत डिस्ट्रिक्ट IT कंसल्टेंट बनते हैं। यह परियोजना बिहार सरकार और DFID यूनाइटेड किंगडम के सहयोग से चलाई जा रही थी। यहां उन्होंने सीखा कि टेक्नोलॉजी नीतियों को कैसे लागू करती है और सिस्टम लाखों लोगों को कैसे प्रभावित करते हैं। साल 2014 एक नया अध्याय। रविकांत केयर इंडिया से जुड़ते हैं, एक वैश्विक संगठन जो स्वास्थ्य, शिक्षा और सामाजिक विकास के क्षेत्र में दुनिया भर में कार्य करता है। यह अनुभव उनके दृष्टिकोण को और व्यापक बनाता है। साल 2015 में वे सॉफ्टवेयर एजुकेशन एंड रिसर्च प्राइवेट लिमिटेड का हिस्सा बनते हैं। यहां वे शिक्षा, स्वास्थ्य, चुनाव, पुलिस और वित्त विभाग जैसी महत्वपूर्ण सरकारी परियोजनाओं पर काम करते हैं। यह चरण उनकी तकनीकी परिपक्वता को नई ऊंचाइयों तक ले जाता है। साल 2016 अंतर्राष्ट्रीय अनुभव। रविकांत IPE ग्लोबल के साथ काम करते हैं, एक संस्था जो 100 से अधिक देशों में विकास परियोजनाएं संचालित करती है। लेकिन साल 2017 में एक बड़ा निर्णय लिया जाता है, स्वतंत्र रूप से कुछ अपना बनाने का। परिवार, मित्रों और प्रोफेशनल पार्टनर्स के सहयोग से वे कस्टम सॉफ्टवेयर और वेबसाइट डेवलपमेंट की सेवाएं शुरू करते हैं। साल 2018 से उनका फोकस स्पष्ट होता है, स्कूल ERP सॉल्यूशंस, ऐसे समाधान जो स्कूलों के शैक्षणिक और प्रशासनिक कार्यों को डिजिटल, सरल और प्रभावी बनाते हैं। साल 2019 में सफल साझेदारियों के साथ यह कार्य और तेजी से आगे बढ़ता है। आज रविकांत एक बिजनेस सॉल्यूशंस प्रोवाइडर हैं। वे प्रदान करते हैं स्कूल ERP सॉल्यूशंस, कस्टमाइज्ड सॉफ्टवेयर डेवलपमेंट, मोबाइल ऐप डेवलपमेंट, प्रोफेशनल एडवर्टाइजमेंट, वीडियो मेकिंग।
हर प्रोजेक्ट में अनुभव, समर्पण और गुणवत्ता झलकती है। उनका पर्सनल ऐप रविकांत गूगल प्ले स्टोर पर उपलब्ध है और उनका यूट्यूब चैनल ज्ञान, टेक्नोलॉजी और रचनात्मकता का एक डिजिटल मंच है। दुर्गापुर, पश्चिम बंगाल से वे देश और संस्थानों के लिए डिजिटल समाधान बना रहे हैं। ये कहानी सिर्फ बीते वर्षों की नहीं है, ये कहानी है भविष्य को डिजिटल रूप देने की। रविकांत उन प्रोफेशनल्स में से हैं जो टेक्नोलॉजी को भरोसे के साथ जोड़ते हैं। आज रविकांत उन नामों में से एक हैं जिन पर संस्थाएं भरोसा करती हैं, क्योंकि यहां सिर्फ सॉफ्टवेयर नहीं बनते, यहां समाधान तैयार होते हैं।